সকলকে আজকের তথ্য ক্লাসে শুভেচ্ছা। শিল্পকথার আজকের তথ্য ক্লাস, আমি আছি আপনাদের সাথে, আপনাদের তথ্য শিক্ষক সুজন। আপনারা আজকের তথ্য ক্লাসে যারা যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ, এবং যারা আসেননি এখন পর্যন্ত তারা একটু দ্রুত অ্যাড হবেন। আজকের তথ্য ক্লাসের বিষয় হচ্ছে মুর্শিদাবাদ শৈলী, শিল্পের সরঙ্গ, এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের সরঙ্গ মুর্শিদাবাদ শৈলী, আর একটা হচ্ছে অজন্তার গুহা চিত্র। অজন্তা গুহা চিত্র, মুর্শিদাবাদ শৈলী, আর হচ্ছে শিল্পের সরঙ্গ। শুনতে পাচ্ছেন আশা করি, সবকিছু ওকে আছে? তাহলে একটু কমেন্ট করবেন। কপি লিংক, ক্লাসে তাড়াতাড়ি জয়েন হয়ে যান। 16 জন দেখছি এড হয়েছে আপনাদের ক্লাসে, বাকি যারা এখনো এড হন একটু প্লিজ তাড়াতাড়ি এড হবেন। আজকে ক্লাস মোটামুটি 3টা টপিকের উপরে একটা হিউজ বড় ক্লাস হবে। লিখতে হবে বেশি, একটু নোট করবেন, আমি বলবো শুধু মুখে, আপনারা নোট করবেন। একটু নোট করবেন, কারণ আজকে একটু বেশি লিখাবো। বইয়ের বাইরে কিছু টপিক, বইয়ের বাইরে কিছু বিষয় বলবো, একটু একটু লিখবেন, ঠিক আছে? তো মুর্শিদাবাদ শৈলী বিষয়টা বলি, যে যখন মুঘল সাম্রাজ্যের শেষের দিকে, মুঘল সম্রাট, শেষ সম্রাট যিনি আওরঙ্গজেব, তো মোটামুটি 6জন শ্রেষ্ঠ মুঘল সম্রাটের মধ্যে আওরঙ্গজেব হচ্ছে সবার শেষের দিকে সম্রাট। তার বাবা শাহজাহান থেকে মোটামুটি মুঘল মিনিয়েচারের প্রতি যে একটা দুর্বল তাদের দৃষ্টিভঙ্গি, মুঘল মিনিয়েচারের প্রতি যে তাদের একটা উদাসীনতা লক্ষ্য করা যায়। তো মুঘল সম্রাট আওরঙ্গজেবের সময় এটা সব থেকে বেশি প্রভাব পড়েছিল মুঘল মিনিয়েচারের উপরে। এই সময় মিনিয়েচারের পতন হয়েছিল, এক কথায় পতন হয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম কি, তখন মুঘল যারা মিনিয়েচার আর্টিস্ট যারা ছিলেন, তারা সমগ্র ভারতে পৃষ্ঠপোষকতার খোঁজে বা পৃষ্ঠপোষকের খোঁজে সমগ্র ভারতের স্বাধীন নবাব, ধনাঢ্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, যারা শিল্পের পৃষ্ঠপোষক করার জন্য আগ্রহী, এমন সব মানুষদের কাছে বা দরবারে দরবারে শিল্পীরা ছড়িয়ে পড়তে লাগলো। তো
আওরঙ্গজেব তো মুঘল মিনিয়েচারকে মোটামুটি শেষ করে দিলেন, তখন আর অবশিষ্ট বলে তেমন কিছুই নাই। তো এই যে মুঘল আর্টিস্ট, মিনিয়েচার আর্টিস্টরা যারা সমগ্র ভারতবর্ষের বিভিন্ন স্বাধীন নবাবদের দরবারে দরবারে গিয়ে আশ্রয় নিল, তো সেই রকমই একটি স্বাধীন নবাবের শাসনামল অলরেডি বাংলায় স্থাপন করেছেন মুর্শিদ কুলি খাঁ। তো এই মুর্শিদ কুলি অলরেডি বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে মুর্শিদাবাদে যে একটি রাজধানী প্রতিষ্ঠা করে স্বাধীনভাবে এই বাংলা অঞ্চলটিকে শাসন করছেন। তো এই মুর্শিদ কুলি খাঁর দরবারে মুঘল আর্টিস্টদের কিছু আর্টিস্ট এখানে এসে পৃষ্ঠপোষকতা আহ্বান করলেন মুর্শিদ কুলি খাঁর কাছে, অথবা মুর্শিদ কুলি খাঁর অধীনে তারা শিল্প চর্চাটাকে শুরু করলেন। আর এই মুর্শিদাবাদের রাজধানীতে মুর্শিদ খাঁর পৃষ্ঠপোষকতায় যে শিল্প চর্চার শৈলীটি চর্চিত হচ্ছিল, সেটি মুর্শিদাবাদ শৈলী নামে পরিচিত। ঠিক আছে। তো স্বাধীন মুর্শিদাবাদে স্বাধীন নবাবদের বা মুর্শিদ কুলি খাঁ থেকে শুরু, তাদের পৃষ্ঠপোষকতায় যে মিনিয়েচার বলতে মুঘল ট্রেডিশন, মিনিয়েচারের যে ট্রেডিশন, চিত্রশিল্পের যে ট্রেডিশন, সেটার যে ধারা বা শৈলীর চর্চা হচ্ছিল মুর্শিদাবাদে। তাই মুর্শিদাবাদের নাম অনুসারে এটাকে বলা হয় মুর্শিদাবাদ শৈলী। এটা হলো আমাদের মুর্শিদাবাদ শৈলীর পরিচিতি। ঠিক আছে। তো মুর্শিদাবাদ শৈলী জানলাম, এখন হচ্ছে কথা আমাদের এই মুর্শিদাবাদে যে চিত্রকলার যে শৈলীটি সৃষ্টি হলো, এখানকার যে ইতিহাস, তো এটা মোটামুটি 1700 সালের দিক থেকে শুরু, মানে 18 শতকের। এটা প্রথম পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন নবাব মুর্শিদ কুলি খাঁ। 1700 থেকে 1727। এর পরবর্তীতে মাঝখানে একটা বড় সময় গেছে, যে সময়ে এই শিল্পকলার পৃষ্ঠপোষক বা এই শিল্পকলার তেমন কোনো নিদর্শন বা চিত্রকর্ম পাওয়া যায় না। এই সময়টাকে মোটামুটি এই মুর্শিদাবাদ শৈলীর অন্ধকার যুগ হিসেবে আখ্যায়িত করা হয়। এই পরবর্তীতে আমরা দেখি যে নবাব আলীবর্দী খাঁ।
এইটুকু সময় হচ্ছে স্বর্ণযুগ। মুর্শিদাবাদের স্বর্ণযুগ হচ্ছে নবাব আলীবর্দী খাঁ, পরবর্তীতে নবাব সিরাজ। চার নম্বরে মীর জাফর, 5 নম্বরে হচ্ছে মীর কাসেম। চল্লিশ থেকে 57, 57 থেকে 60। তো এখন আমরা আলোচনা আসি যে মুর্শিদ কুলি খাঁ এই মুর্শিদাবাদ শৈলীর প্রথম পৃষ্ঠপোষক। যদিও তিনি অত্যন্ত ধার্মিক এবং ধর্মভীরু একজন পুরুষ ছিলেন, ধর্মীয় অনুশাসনের দিক থেকে তিনি পৃষ্ঠপোষকতাকে এতটা সাপোর্ট করতেন না, কিন্তু তার সময়েও শিল্পীরা পৃষ্ঠপোষকতা পেয়েছিলেন মুর্শিদ কুলি খাঁর সময়ে। তো এই সময়ে বিখ্যাত কয়েকটি চিত্রকর্ম হয়েছিল। সেই চিত্রকর্মগুলো হচ্ছে যেমন ভাগীরথী নদীর তীরে মুর্শিদ কুলি খাঁ, এইরকম মুহরম মিছিল। আরেকটি হচ্ছে খাজা খিজিরের উৎসব সমূহ, ঠিক আছে। তো এবং মুর্শিদ কুলি খাঁর সময়ে একটি বিখ্যাত ঘটনা হচ্ছে তিনি ভাগীরথী নদীর মধ্যে নৌকায় বসে রয়েছেন এবং সেই সময়ে মুহরম মিছিলের একটা অনুষ্ঠান করার জন্য বা খাজা খিজিরের যে উৎসব অনুষ্ঠান, এই যে অনুষ্ঠান ভিত্তিক যে দরবার চিত্রগুলো অঙ্কিত হয়েছিল, তো এখানে লণ্ঠন চিত্র বা পুরো মুর্শিদাবাদের রাজধানীকে এমন ভাবে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছিল, প্রায় 1 লক্ষ সেখানে শ্রমিককে কাজে নিয়োজিত করা হয়েছিল, তারা পুরো মুর্শিদাবাদ রাজধানীটাকে আলোকসজ্জায় সজ্জিত করার জন্য। তো এই সময়ের যে দৃশ্যগুলো, মুর্শিদ কুলি খাঁ ভাগীরথী নদীর তীরে বসে আছেন, আলোকসজ্জার প্রতিফলন নদীতে পড়েছে, এই ধরনের লণ্ঠন চিত্র, মোহরম দৃশ্য, মোহরম মিছিল, আর হচ্ছে খাজা খিজিরের উৎসব, ঠিক আছে, খাজা খিজিরের উৎসব এবং ভাগীরথী নদীর তীরে মুর্শিদ কুলি খাঁর একটি দৃশ্য। এই মোটামুটি 3টা দৃশ্য আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম পৃষ্ঠপোষক হিসেবে মুর্শিদ কুলি খাঁর এই 3টি দৃশ্য বইয়ে রয়েছে এবং আপনারা দেখে নেবেন সেই বিষয়গুলোই খুবই গুরুত্বপূর্ণ কথা। আর বইয়ের বাইরে এক্সট্রা তেমন কোনো ইনফরমেশন এটা নাই। এই 2-4টা সবথেকে গুরুত্বপূর্ণ চিত্রকর্ম সেই সময়কার, এই কয়েকটি আপনাদের জন্য দেওয়া রয়েছে। তো পরবর্তীতে আমরা আসি হচ্ছে আলীবর্দী খাঁ চিত্রকর্মের বা মুর্শিদাবাদ শৈলীর স্বর্ণ যুগের এই সময়টুকুতে শিল্পীরা সব থেকে ভালো পৃষ্ঠপোষকতা পেয়েছেন। আলীবর্দী খাঁর নিজের দরবার চিত্রগুলো অঙ্কিত হয়েছে, তার শিকারের দৃশ্যগুলো অঙ্কিত হয়েছে এবং একজন নবাব হিসেবে তার যে ভাব, একটা গাম্ভীর্যতা, এই ছবিগুলোর প্রধান বিষয়বস্তু ছিল। তাহলে ছবিগুলোর প্রধান বিষয়বস্তু ছিল কি বলি? ভাব, নবাবের ভাব। একজন নবাব তলোয়ার হাতে বা তরবারি হাতে দাঁড়িয়ে রয়েছেন, তার কোমরের মধ্যে সেই তরবারি গোজানো রয়েছে,
তার পোশাকের মধ্যে যে একটা ধর্নাঢ্য ব্যাপার স্যাপার, মানে জাঁকজমক আভিজাত্যের প্রতীক, তার পোশাকের মধ্যে নিখুঁত কাজ, এই বিষয়গুলো, এবং সাথে নবাব একজন ভাব গাম্ভীর্য নিয়ে দাঁড়িয়ে রয়েছেন গম্ভীর ভাবে, নবাবের একটা ভাব, এই বিষয়গুলোই হচ্ছে ছবির প্রধান বিষয়বস্তু ছিল। এবং দরবারের ছবিগুলো হচ্ছে মোটামুটি দরবারের ছাদের উপরে নবাব বসে রয়েছেন, তার ভাতৃপুষ্প এবং তার সহচর হিসেবে ছিল সিরাজউদ্দৌলা, এই ধরনের কিছু কিছু দরবারি চিত্রকর্ম ছিল। এবং নবাব আলীবর্দীর খায়ের সময়ের একটি বিখ্যাত চিত্রকর্ম হচ্ছে হরিণ শিকাররত আলীবর্দী খাঁ, মানে একটি নদী বা খাড়ির মধ্যে হরিণটা লাফিয়ে পড়ছে, আলীবর্দী খাঁ ঘোড়ার পিঠের উপরে বসে আছেন, একটি বর্ষা বা বল্লম নিয়ে হরিণকে এইভাবে ছুঁড়ে মারছেন, কিন্তু হরিণের গায়ে বল্লমটি লাগেনি, তার হাতেই রয়েছে, এবং তার এই যে হরিণকে শিকার করার জন্য ঘোড়ার পিঠে চড়ে আলীবর্দী খাঁ ঝুঁকে রয়েছে, জাস্ট এইভাবে বল্লম মারছে, এইরকম একটি দৃশ্য। আর নদীর ওই পাড়ে দুইজন সৈন্য দাঁড়িয়ে রয়েছে হরিণকে তাড়া করার জন্য, তার ঘোড়ার পিছনে একজন সৈন্য রয়েছে, সামনে পিছনে ব্যাকগ্রাউন্ডে কিছু গাছপালার দৃশ্য রয়েছে, এই ধরনের কিছু ছবি, শিকারের দৃশ্য আর দরবারের দৃশ্য, এই দৃশ্যগুলোই আলীবর্দী খাঁর সময় সব থেকে বেশি হয়েছিল। শিকাররত আলীবর্দী খাঁ 1750 একটি বিখ্যাত চিত্রকর্ম। আরেকটি হচ্ছে সপার্ষদ আলীবর্দী খাঁ। শিকাররত আলীবর্দী খাঁ, সপার্ষদ আলীবর্দী খাঁ, ঠিক আছে। তো এই সপার্ষদ আলীবর্দী খাঁই হচ্ছে সকালবেলা আলীবর্দী খাঁ তার প্রাতকর্মগুলো সেরে সূর্যোদয়ের আগে তিনি ঘুম থেকে উঠে তার সকালবেলার প্রাতকর্ম যেগুলো থাকে সেগুলোকে সেরে তিনি ছাদের উপরে খোলা, জাস্ট সকাল হচ্ছে এরকম একটা মুহূর্ত, এর জন্য এই আকাশের ব্যাকগ্রাউন্ড কিন্তু এখানে নীল, মানে একদম পুরোপুরি সকালের আলো ফোটেনি, এরকম একটা অবস্থায় তিনি খোলা ছাদের মধ্যে বসে রয়েছেন জাজিমের উপরে, পেছনে দুইজন তাকে বাতাস করছেন বা চামড় দিয়ে তাকে হাওয়া করছেন হালকা ভাবে, তার পাশে বসে রয়েছে তার প্রিয় নাতি সিরাজউদ্দৌলা, আর তার সামনে দুইজন তার নবাব আলীবর্দী খাঁর দুইজন ভাইয়ের ছেলে বা ভাতিজা যাকে বলি আমরা, এরা দুজন বসে একটা আলোচনা করছে, এইরকম একটি মুহূর্তের চিত্রাঙ্কন করা হয়েছিল সপার্ষদ আলীবর্দী খাঁ। এই চিত্রকর্মটি আমরা মুর্শিদাবাদ শৈলী মধ্যে সব থেকে একটি আলোচিত এবং বহুল পরিচিত চিত্রকর্ম। আর একটি হচ্ছে শিকাররত আলীবর্দী খাঁ, যেটা বললাম যে হরিণ শিকার করছেন আলীবর্দী খাঁ। এখন আসি সিরাজ। আলীবর্দী খাঁর মৃত্যু হলো, পরবর্তী ক্ষমতা হস্তান্তরিত হলো তার প্রিয় নাতি সিরাজের হাতে। তিনি মাত্র 1 বছরের মতো একটি সময় শাসন করলেন। বাংলার স্বাধীন শেষ নবাব সিরাজউদ্দৌলা। অলরেডি স্বর্ণযুগ চলছিল আলীবর্দী খাঁর সময়ে, সেই স্বর্ণযুগের শেষ যুগটা, মানে স্বর্ণযুগের শেষ মুহূর্তটা কেটেছে সিরাজের হাতে। তো সিরাজের সময়ে যে সব চিত্রকর্ম রচিত হয়েছিল
সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাগ রাগিনীর চিত্রকর্ম। ঠিক আছে, রাগ রাগিনীর সিরিজ, এটা হচ্ছে ভারতীয় যে আহ, সঙ্গীত সঙ্গীত বা ভারতীয় যে গীতবিদ্যার যে একটা মুহূর্ত বা গীতবিদ্যাকে কেন্দ্র করে বা সঙ্গীতের ভাষায় সেই মুহূর্তগুলোকে কাল্পনিক দৃশ্য অঙ্কন করাটাই হচ্ছে রাগ রাগিনীর চিত্রকর্ম। ভারতীয় সঙ্গীতের উপর ভিত্তি করে অনুভূতি বা কাল্পনিক দৃশ্য, সেগুলো হচ্ছে রাগ রাগিনী চিত্রকর্ম। এর মধ্যে রাগ রাগিনীর অন্যতম। সিরিজ, রাগ রাগিনী সিরিজ গুলো হচ্ছে, আপনাদেরকে বলছি, আপনারা একটু লিখেন। হিন্দোল, কুকোভা, মধু মাধবী। হিন্দোল, কুকোভা, মধু মাধবী, গুজরি, আর একটি হলো বাঙালি। রাগ রাগিনী সিরিজ। তো সিরাজের সময়ে যে চিত্রকর্মগুলো হয়েছিল মুর্শিদাবাদ শৈলীতে, এখানে একটি বিষয় লক্ষণীয় যে কিছু কিছু ছবিতে মূল নায়কের চরিত্রে একজন ফিমেল ফিগার, একজন মেল ফিগার যদি আঁকা হয়েছে, তো এই মেল ফিগারটাই হচ্ছে মেল ফিগার যে প্রতিকৃতি, সেটা মূলত হচ্ছে সিরাজের নিজস্ব প্রতিকৃতি বা স্বপ্রতিকৃতি। এখানে ছবিগুলোতে কিছু কিছু ছবির মূল চরিত্র বা মূল ক্যারেক্টারের মধ্যে যে নায়কের ভূমিকায় রয়েছে, সেখানে সিরাজের স্বয়ং নিজস্ব প্রতিকৃতি শিল্পীরা এঁকেছেন এই রাগ রাগিনী সিরিজের মধ্যে। ঠিক আছে, এখানে অন্দরমহলের কিছু দৃশ্য, মানে হচ্ছে আহ নবাব এবং তার সহধর্মিণীর অন্তরঙ্গ কিছু মুহূর্ত এবং অন্দরমহলের বিভিন্ন দরবারি চিত্রকর্ম, এগুলো চিত্রিত হয়েছিল। স্বর্ণযুগের শেষটা টেনেছিলেন নবাব সিরাজউদ্দৌলা, এবং তার সময়ে অন্যতম হচ্ছে রাগ রাগিনী সিরিজ। রাগ রাগিনী সিরিজগুলো কি কি? হিন্দোল, কুকোভা, মধুমাধবী, গুজরি এবং বাঙালি। ঠিক আছে, এগুলোই পয়েন্ট, এইগুলো এই যে রাগ রাগিনী সিরিজের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে, এগুলোই পয়েন্ট। ঠিক আছে, শুধু ওনার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো লিখে দিচ্ছি, গুরুত্বপূর্ণ ছবিগুলো লিখে দিচ্ছি। মুর্শিদ কুলি খার গুরুত্বপূর্ণ ছবিগুলো লেখা হয়নি, তবে এগুলো বইয়ে রয়েছে, এই জন্য লিখলাম না। এগুলো কিছু কিছু বইয়ে রয়েছে, এগুলোই হচ্ছে পয়েন্ট আকারে লেখা হলো। এখন আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে মুর্শিদ কুলি খার সময়টা যে স্বর্ণযুগ, মুর্শিদাবাদ শৈলী স্বর্ণযুগ কোন সময়টা কি বলা হয়? আলিবর্দি খাঁ, সরি আলিবর্দি খাঁ, তার সময়ের বিখ্যাত চিত্রকর্মটি কোনটি? আলিবর্দি খাঁ হচ্ছে তার শিকারত আলিবর্দি খাঁ, সোপাসদ আলিবর্দি খাঁ, এই দুটি অন্যতম গুরুত্বপূর্ণ চিত্রকর্ম। সিরাজউদ্দৌলার সময়ের হচ্ছে রাগ রাগিনী সিরিজের মধ্যে এই যে বিষয়গুলো, এগুলোই বিভিন্ন পয়েন্ট আকারে লেখা হলো, কিন্তু এগুলোই বিভিন্ন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। তবে গুরুত্বপূর্ণ যে চিত্রকর্মগুলো মুর্শিদাবাদ শৈলী, সেগুলো হচ্ছে এই চিত্রকর্মগুলো। হিন্দোর বইয়ে কিছু কিছু শব্দ দেখলাম একটু টাইপিং মিস্টেক রয়েছে, আপনারা একটু চেক করবেন প্লিজ। আর আমি যেগুলো লিখলাম এগুলো একটু চেক করে লেখা হয়ে গেছে। শুধু মাধবী না, এটা মধু মাধবী হবে। হিন্দোর না, হিন্দোল। আমি এটা নেটে ফ্যাক্ট চেক করে আপনাদেরকে দিলাম। ঠিক আছে, হিন্দোল। ঠিক আছে,
আর কোনো কমেন্ট নাই? মধু মাধবী, শুধু মাধবী না, টাইপিং মিস্টেক কিছু রয়েছে, এগুলো একটু আপনাদেরকে নেটে ফ্যাক্ট চেক করতে হবে। এবং আমি যেটা লিখে দিলাম এখান থেকেও আপনারা দেখবেন, পড়বেন। তো সিরাজ তো লং টাইম নিয়ে রাজত্ব করতে পারলো না। তাকে তো আমরা 1 বছরের মধ্যেই বাংলার শেষ নবাব, স্বাধীন নবাব হিসেবে তার পতন ঘটালো শ্রেষ্ঠ মানুষ মির্জাফর। তো মির্জাফরের বিশ্বাসঘাতকতায় যখন সিরাজের পতন হলো, চিত্রকলাটা মোটামুটি যুদ্ধ বিগ্রহ, আপনারা জানেন যখন একটি দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করে তখন কিন্তু শিল্পকলা তার স্বর্ণযুগে পৌঁছাতে পারে না, বা শিল্পকলা তার সুবর্ণ সময়টার স্বাদ পায় না। তো এটাই ছিল শেষ সময়। যুদ্ধ বিগ্রহের মধ্যে নানা ষড়যন্ত্রের মধ্য দিয়েও এতটুকু মোটামুটি চিত্রকর্মে শিল্পীরা তাদের মতো করে কাজ করতে পেরেছিল। পরবর্তী আসি হচ্ছে জাস্ট নবাবের পরিবর্তন হলো, স্বাধীন নবাব থেকে আমরা পেলাম একজন পুতুল নবাব সিরাজ মির্জাফরকে। তো এই সময়েও কিছু চিত্রকর্ম রচিত হয়েছিল। ঠিক আছে, এই মির্জাফরের সময়ে যে বিষয়গুলো সব থেকে বেশি চিত্রিত হয়েছে সেই সময়ে পুত্র সহিত সৈন্যবাহিনী পরিদর্শন পুরাণনাথের এবং উপনিবেশন নবাবের একক চিত্র এবং আনুষ্ঠানিক দরবার চিত্র। হ্যাঁ, আর পুত্র সহিত আরেকটু অনুষ্ঠান। একটা কি করেছেন পুরাণ। মীর জাফরের সময়েও কিন্তু মুর্শিদাবাদ শৈলীতে চিত্র রচিত হলো। নবাবের পরিবর্তন হয়েছে কিন্তু শিল্পীরা তো পৃষ্ঠপোষকতা পাচ্ছে, তাতে তো কোনো সমস্যা নেই ছবি আঁকতে। তারা নতুন নবাবের আবার চিত্রাঙ্কন শুরু করলো। এই সময়ে বিখ্যাত কয়েকটি চিত্রকর্মের মধ্যে রয়েছে হচ্ছে মির্জাফর তার পুত্রের সাথে তার পুত্র এবং মির্জাফর দুজন বাবা ছেলে মিলে তাদের যে সৈন্যবাহিনী, সেই সৈন্যবাহিনীদের সাথে একটা সাক্ষাৎকার হচ্ছে, বা সৈন্যবাহিনীদের সাথে সৈন্যবাহিনীকে তারা পরিদর্শন করছেন, এমন একটা ছবি। এটা হচ্ছে পুরাণ নাথের চিত্রকর্ম একটি। ঠিক আছে, এবং উপনিবেশন নবাবের একক চিত্র। নবাব মির্জাফর সেই সময়ে উপনিবেশিত অবস্থায় রয়েছে, এককভাবে বসে রয়েছে, উপবিষ্ট অবস্থায় বসে রয়েছে, এইরকম একটি চিত্রকর্ম এবং আনুষ্ঠানিক দরবার চিত্র। ঠিক আছে, এবং এই সময় একটা কথা বলে রাখি যে ছবির যে ভাবের বিষয়টা ছিল, নবাব হিসেবে তার যে একটা গাম্ভীর্য যে বিষয়টা ছিল চিত্রকর্মের মধ্যে, যেটা আমরা মুর্শিদ কুলিকা থেকে আলিবর্দি খাঁ পর্যন্ত দেখেছি। তো সেই ট্র্যাডিশনটা, সেই ভাবটা, আমি একজন নবাব, আমার একটা ভাব আছে, আমার একটা স্টাইল আছে, তো এই ভাবের বিষয়টা কিন্তু আমরা মির্জাফরের বেলাতেও দেখেছি। সে বিশ্বাসঘাতকতা করে ইয়া হতে পারে,
নবাব হতে পারে, কিন্তু তার মধ্য থেকে ভাবটা চলে যায়নি। তার মানে এই সময়কার চিত্রের মধ্যে আহ আলিবর্দি খাঁ যেভাবে ভাব নিয়ে তার চিত্রকর্মগুলোকে অঙ্কিত করা হয়েছিল, তার চিত্রকর্মের মধ্যে যে নবাবের একটা যে ভাব ছিল, একজন নবাব দণ্ডায়মান অবস্থায় রয়েছেন, তার মধ্যে যে ভাবের বিষয়টা ছিল, গাম্ভীর্যতার বিষয়টা ছিল, সেম জিনিসটা মীর জাফরের বেলাতেও আমরা দেখেছি। এককভাবে দণ্ডায়মান চিত্র, উপনিবেশিক অবস্থায় নবাবের যে চিত্রগুলো, আনুষ্ঠানিক দরবারের চিত্রের মধ্যে যে নবাবের চিত্রগুলো, সবগুলোর মধ্যে সেই ভাবটা ছিল। পুত্র সহিত সৈন্যবাহিনী পরিদর্শন, এটা অন্যতম বিখ্যাত একটি চিত্রকর্ম মীর জাফরের সময়, এবং এটি পুরাণ নাথের একটি চিত্রকর্ম। এবার আসি মীর কাসিম। মোটামুটি স্বাধীনভাবে আবার বিদ্রোহ করেছিলেন ইংরেজদের বিরুদ্ধে, কিন্তু তিনি টিকতে পারেননি। তিনি আবার ইংরেজদের কাছ থেকে পরাজয় স্বীকার করেন, এবং এই মীর কাসিমের সময়ে বেশ কয়েকটি চিত্রকর্ম রচিত হয়েছিল। আহ এই সময়ে একজন আহ এই সময় একটা বিষয় হচ্ছে কি, একটু পরে বলতেছি দাঁড়ান। তো এই সময় যে চিত্রকর্মগুলো, সেগুলো বলি যে গুরগানের প্রতিকৃতি, শিব পার্বতী সভাসদের প্রতিকৃতি। আরেকটি হচ্ছে শিব পার্বতী। হ্যাঁ, পুরাণনাথ হচ্ছে একজন শিল্পীর নাম। এমডি শুভ, আপনি প্রশ্ন করেছেন পুরাণনাথ কোন শিল্পীর নাম? জি। ছবির বা চিত্রকর্মের পাশে যদি কারো নাম লেখা থাকে, তাহলে সেটা শিল্পীর নাম হবে, আর সাল লেখা থাকলে চিত্রকর্মের সাল। লেখা শেষ হলে আমি এখানে মুর্শিদাবাদ শৈলীর যে দুজন শিল্পীর নাম আমরা পাই, তাদের নাম হচ্ছে পুরাণনাথ, আরেকজন হচ্ছেন আহ দীপচাঁদ। এই দুজন শিল্পী পাই। আর এই সময় কিছু পাণ্ডুলিপি চিত্রিত হয়েছিল, ঠিক আছে? মুঘলের মতো কিছু পাণ্ডুলিপি হয়েছিল। এই পাণ্ডুলিপিগুলো লিখে দিচ্ছি, আপনারা একটু লিখেন। দস্তরি হিমায়াত। পাণ্ডুলিপিগুলো হচ্ছে দস্তর ই হিমায়াত।
আর রজমনামা, রজমনামা, নলদয়ন্তী, নলদয়ন্তী, দময়ন্তী, নল দময়ন্তী, আর একটি হচ্ছে রাগমালা। এই সময়ের কয়েকটি পাণ্ডুলিপি, ঠিক আছে। পাণ্ডুলিপিগুলো কি কি? দস্তর, দস্তর ই হিমায়াত, রজমনামা, নল দময়ন্তী, রাগমালা। রাগমালা সিরিজের অনেকগুলো চিত্র রয়েছে কিন্তু। হ্যাঁ, তো এইগুলো ছিল মোটামুটি মুর্শিদাবাদ শৈলীর মধ্যে, পাণ্ডুলিপির মধ্যে। এগুলো শিল্পী দুইজনের নাম আমরা পাই, আরো শিল্পী ছিলেন। তাই শিল্পকর্মের মধ্যে তাদের সিগনেচার করার হয়তো ট্র্যাডিশন ছিল কি ছিল না জানি না, তবে শিল্পীদের নাম খুব কম পাওয়া যায়। তো তাদের মধ্যে মাত্র পুরাণনাথ, দীপচাঁদ, এই দুজন শিল্পী আবার এক জায়গা থেকে এসেছে। তো এই সময়ের লক্ষ্য প্লাস আমাদের এই হলো বিষয়। লক্ষ্য এবং মুঘল এই দুইটি শৈলীকে একত্রিত করে মুর্শিদাবাদ শৈলীর জন্ম হয়েছিল, ঠিক আছে। আর এই দুইজন শিল্পী কিন্তু এই লক্ষ্য থেকে আসা হচ্ছে এই দুজন শিল্পী। এরা এসে মুঘল ট্রেডিশন, অলরেডি আগের যারা শিল্পী ছিলেন তারা মুঘল থেকে মুঘল দরবার থেকে ওখান থেকে পৃষ্ঠপোষকতার অভাবে যারা এখানে আসলেন আমাদের মুর্শিদাবাদে, তারা যে ট্রেডিশন নিয়ে আসছিল মুঘল মিনিয়েচার, এই মুঘল মিনিয়েচার কিন্তু পারস্য ট্রেডিশন, মুঘলরা আবার পারস্য থেকে নিয়ে এসেছিল, ঠিক আছে। এই পারস্য ট্রেডিশন মুঘলরা যেটা নিয়ে এসেছিল মিনিয়েচারের কালচারটা, এবং আমাদের স্থানীয় যে রাজপুত শৈলী, যেটা আমরা আমাদের রুট অজন্তাতে গিয়ে দেখি, যে সেখানকার যে মিনিয়েচার গুলো বা ওয়াল পেন্টিং গুলো, ফ্রেস্কো গুলো যে করা হয়েছিল বোধিসত্ত্বর বা গৌতম বুদ্ধের বা সিদ্ধার্থ বুদ্ধের, যে বৌদ্ধ ধর্মকেন্দ্রিক যে চিত্রকর্মগুলো দেখি, সেখানকার ট্র্যাডিশনের সাথে আমাদের রাজপুত ট্র্যাডিশন, এই রাজপুত ট্র্যাডিশনের সাথে আমাদের পারস্য ট্র্যাডিশন যেটা মুঘলরা এনেছিল, এবং রাজপুত ট্র্যাডিশন আমাদের স্থানীয়, রাজপুত ট্র্যাডিশনটা হচ্ছে আমাদের অজন্তা থেকে আসা, আমাদের নিজস্ব দেশীয় ঐতিহ্য। তো এটার সাথে মুঘলদের পারস্য ট্র্যাডিশন মিলে যেমন মুঘল মিনিয়েচারের একটা ধারা সৃষ্টি হয়েছিল, এবং এই মুঘল মিনিয়েচারের সাথে আমাদের লক্ষ্য যে ট্র্যাডিশন ধারা, যেটা আমাদের পাহাড়ি চিত্রকর্মদের, এটা এক এক জায়গায় কিন্তু এক এক রকম ধারা চলছিল সেই সময়। বিশেষত ভারতের দক্ষিণ পশ্চিম অংশের যে পাহাড়ি রাজ্যগুলো, এইগুলোতে সব থেকে বেশি চিত্রকর্মের এক একটি উজ্জ্বল বা জ্বলন্ত শৈলীর চর্চা চলছিল, যেগুলো মূলত অজন্তা কেন্দ্রিক। অজন্তা থেকেই ওদের উৎপত্তি ওই ধারাগুলোর। তো সেই ধারাগুলোর মধ্যে একটি হচ্ছে লক্ষ্য। এই লক্ষ্য এবং মুঘল, এই দুটো মিলেই কিন্তু মুর্শিদাবাদ শৈলীকে পরিপুষ্পিত করেছিল। বৈশিষ্ট্যগুলোর মধ্যে বলি, ভাব গাম্ভীর্যতা, এক। দুই হচ্ছে আহ সাদা ও নীল রঙের প্রভাব। ছবি দেখলেই ছবির বৈশিষ্ট্য বুঝতে পারবেন। নবাব ও দরবার,
কেন্দ্রিক শিল্প, নবাব এবং দরবার কেন্দ্রিক শিল্প, আর হচ্ছে যেটা বললাম এখন লক্ষ্য ও মুঘল প্রভাব। আর একটি হচ্ছে আলো ছায়ার ব্যবহার। আলো ছায়ার ব্যবহার তখনও খুব মানে খুব প্রকট ভাবে ব্যবহার হচ্ছে না, জাস্ট আলো ছায়ার দিকে আমরা যাচ্ছি। কারণ এই জন্যই যাচ্ছি যে আলো ছায়ার ব্যবহারটা আমাদের নিজস্ব ঐতিহ্য নয়, বা আমাদের শিল্পের যে ধারা সেই শৈলীর মধ্যে আলো ছায়াটা আমরা পরবর্তীতে গ্রহণ করেছি ইংরেজদের কাছ থেকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা ইউরোপিয়ান ট্র্যাডিশন। তো আমাদের ছবিগুলোতে দেখবেন ম্যাক্সিমাম যে মিনিয়েচার পেন্টিং গুলো রয়েছে, অজন্তার শিল্পকর্মগুলো রয়েছে, এগুলোতে লাইনের ব্যবহারটা খুবই ভালো, চমৎকার ভাবে নমনীয়তা লাইনের মধ্যে, লাইনের ভ্যালু গুলো খুবই চমৎকার। কিন্তু আমাদের ছবিতে আলো ছায়ার যে একটা ব্যবহার, ত্রিমাত্রিকতার যে ব্যবহার, এটা আমাদের ছবিতে নাই। আমরা এই অলরেডি ইংরেজরা ঢুকে গেছে, কিন্তু মুঘলদের সময় থেকে ইংরেজরা অলরেডি এখানে আসা যাওয়া করছে, তারা রাষ্ট্রদূত পাঠাচ্ছে, তারা আমাদের মুঘল সম্রাটদেরকে খুশি করার জন্য সুন্দর সুন্দর পেন্টিং নিয়ে এসে তাদেরকে উপহার দিচ্ছে, মিনিয়েচার পেন্টিং উপহার দিচ্ছে। তো মুঘল শাসক বা মুঘল সম্রাটদের মন জয় করার ব্যাপার স্যাপার গুলো বা ইংরেজ শৈলীর যে ধারার যে চিত্রকর্মগুলো, এগুলো আমাদের এখানে আমদানি হচ্ছে। আমাদের শিল্পীরা কিন্তু তাদের কাছ থেকে ভালো জিনিসগুলো একটু একটু করে রিসিভ করতেছে। তো তাদের মধ্যে একটা ভালো জিনিস হচ্ছে আলো ছায়া। এই আলো ছায়াটা ইংরেজি একটা ট্র্যাডিশন, ইতালীয় ট্র্যাডিশন। এই পাশ্চাত্য ট্র্যাডিশনটাই আমাদের শিল্পীরা অলরেডি মুর্শিদাবাদে নিয়ে এসেছে এবং প্রয়োগ করতেছে, শিল্পকর্মে প্রয়োগ করতেছে। তো ভাব গাম্ভীর্যতা ছিল ছবির মধ্যে প্রধান বিষয়বস্তু। নবাবের ভাব গাম্ভীর্যতা, তিনি একজন নবাব, তার মধ্যে সেই ভাবের বিষয়টা ছিল। সাদা নীল রঙের ব্যবহারটা বেশি ছিল দরবারের ছবিগুলোতে। নবাব এবং দরবার কেন্দ্রিক শিল্পগুলো ছিল, যেটা আমরা মুঘল মিনিয়েচারও দেখেছি। লক্ষ্য এবং হচ্ছে মুঘল প্রভাবটা ছিল ছবির মধ্যে, এটা একটা বৈশিষ্ট্য, এবং আলো ছায়ার ব্যবহার। 1770 বা 1770 তো 1770 সালে যে দুর্ভিক্ষ দেখা দিল, এই দুর্ভিক্ষে শিল্পীদের অনেকেই মৃত্যুবরণ করলেন, এবং কিছু শিল্পী ইংরেজ যারা অলরেডি এখানে তাদের বাণিজ্য কুটির স্থাপন করেছিল, তো ইংরেজ যারা শিল্প প্রেমী ছিল, সে ব্রিটিশদের তত্ত্বাবধানে বা পৃষ্ঠপোষকতায় কিছু শিল্পী তাদের সাথে শিল্প চর্চা করলো, বা তাদের অধীনে থেকে তাদের জন্য শিল্প সৃষ্টি করলো। এবং কিছু শিল্পী অত্যাধিক ধনী ব্যক্তি, ব্যবসায়ী, হ্যাঁ, এবং তাদের অধীনে গিয়ে শিল্প চর্চা শুরু করলো। সুতরাং মুর্শিদাবাদ ট্র্যাডিশন ধ্বংস হয়ে গেল, যেমনটা মুঘল ট্রেডিশনটা ধ্বংস হয়ে গিয়েছিল। মুঘল ট্রেডিশনের শিল্পীরা অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়েছিল পৃষ্ঠপোষকতার খোঁজে। সেম
1770-এর দুর্ভিক্ষে শিল্পীরা অনেকে মৃত্যুবরণ করলো, বাকি যারা ছিলেন তারা হচ্ছে ইংরেজদের, স্পেশালি ইংরেজরা সেই সময় ভালো বণিক বা ব্যবসায়ী হিসেবে অনেক টাকা পয়সার অধিকারী ছিল, এবং ওদের কাছেই এই শিল্পীদের অধিকাংশ প্রশ্রয় গ্রহণ করলো বা এদের আশ্রয়ে তারা শিল্প চর্চা শুরু করলো। পরবর্তী যে শৈলীটা আসে মুর্শিদাবাদ শৈলীর পরবর্তী শৈলী, সেটা হলো কোম্পানি শৈলী। এই কোম্পানি শৈলীর জন্ম হয়েছিল এই দুর্ভিক্ষের কারণে। শিল্পীরা যখন ইংরেজদের সাথে গিয়ে শিল্প চর্চা করা শুরু করলো, তখন থেকে এই কোম্পানি শৈলী সৃষ্টি হলো। তাহলে মুর্শিদাবাদ শৈলীর পরবর্তী শৈলী কোম্পানি শৈলী। আর মুর্শিদাবাদ শৈলীর পতনের কারণ হচ্ছে যখন এই দুর্ভিক্ষ হয় তখন শিল্পীরা বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটিয়ে পড়লো এবং কিছু শিল্পী মারা গেল। এইভাবে মুর্শিদাবাদ শৈলীর পতন। এবং শেষ নবাব যারা আমাদের এখানে ছিল তারা অত্যন্ত দুর্বল এবং পুতুল সম্রাট একজন হিসেবে ছিল। তাদের হাতে অর্থ বা কোষাগারের বিভিন্ন দায়িত্ব ছিল না, যার কারণেই এই মুর্শিদাবাদ শৈলী ধীরে 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 ধ্বংস হয়ে যায়, যেভাবে আমাদের এখানের সমস্ত শাসন ক্ষমতাগুলো ইংরেজদের হাতে গিয়েছিল। শৈলী মানে হচ্ছে ধারা, ছবির কিছু ধারা থাকে না, বৈশিষ্ট্য থাকে না, সেটাই ট্র্যাডিশন, ঐতিহ্য। পাণ্ডুলিপি মানে হচ্ছে যেটা আমরা মুঘল ট্রেডিশনে দেখেছিলাম। পাণ্ডুলিপি মানে হচ্ছে একটি বই, ঠিক আছে, একটি মোটা সোটা একটা বই লেখা হলো, কোন একটা বিষয়ে বই লেখা হলো, তো ওই বইকে ইলাস্ট্রেশন বা বইকে সাজানোর জন্য আমরা বইয়ের পেজের এক পেজ পর পর, দুই পেজ পর পর আমরা যে ছবিগুলো দেখি, যে একটি বিষয়কে যখন আমরা লিখছি তখন ওই বিষয়ের সাথে সম্পৃক্ত ছবিগুলো যে অ্যাড করা হয়, ছবি সহ বইয়ের বা ওই কোনো একটি ব্যক্তির বা কোনো একটি বিষয়বস্তুর উপরে যখন বই লেখা হচ্ছে তার সাথে যে ছবি অ্যাড করা হচ্ছে, তো এই বিষয়টাই ছিল সেই সময়কার পাণ্ডুলিপি। ছবি অ্যাড করা হচ্ছে। ওকে, আজকের ক্লাসটা আমরা অলরেডি 1 ঘন্টা পেরিয়ে গেছে, আরো দুইটা বড় বড় টপিক আছে, ক্লাসটা অনেক লম্বা হবে। তো শুধু আপনাদেরকে বলবো, আপনারা যদি পারেন একটু লিখেন দ্রুত। অজন্তা, ঠিক আছে। এটা হচ্ছে মহারাষ্ট্রে, মহারাষ্ট্রের হচ্ছে ঔরঙ্গাবাদ। এটা অবস্থান কোথায়? মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলায় অবস্থিত। এখানে প্রায় 30টি গুহা রয়েছে। আর এটা 1819 সালে আবিষ্কৃত হয়। আবিষ্কার করেন হচ্ছে জন স্মিথ। জন স্মিথ একজন ইংরেজ সৈনিক। জন স্মিথ 1890 সালে এটি আবিষ্কার করেন, একজন ইংরেজ সৈন্য। তিনি বাঘ শিকারের উদ্দেশ্যে ওই পাহাড়ে যখন উঠলেন তখন তিনি এই জিনিসটা লক্ষ্য করলেন যে একটা অশ্বক্ষুরাকৃতি বা ঘোড়ার খুরের মতো বা অর্ধেক চাঁদের মতো বাঁকানো একটি প্রস্তরিত বা শিলা পাহাড়, যেটা পুরোটাই একটি পাথরের পাহাড়, তার পুরো দিকটা ঘুরে এই যে এরকম ভাবে এখানে এই যেরকম করে গুহাগুলো এই পাহাড়ের মধ্যে, হ্যাঁ, আর এই পাহাড়ের সাইড দিয়ে একটি নদী বয়ে গেছে। এটা সাপোজ একটা নদী,
এই নদী বয়ে গেছে, নদীর সাইডে সাইডে এই পাহাড়ের পাহাড়ের এই যে এটা যদি পাহাড় হয়, এই পাহাড়ের সাইডে সাইডে খাড়া ভাবে অজন্তার 30টি গুহা খোদিত রয়েছে। তো এই বিষয়টাই জন স্মিথ লক্ষ্য করলেন এই অজন্তার যে পাহাড় সেখানে শিকার করতে গিয়ে। বাঘ শিকার করতে গিয়ে তিনি এটা উদ্ধার করেন। বাঘোড়া নদী, এই যে নদীটা ছিল এখানে, এটা বাঘোড়া নদী, এবং পাহাড়টার নাম হচ্ছে সহ্যাদ্রি। সহ্যাদ্রি পর্বতমালা বা পাহাড়। সহ্যাদ্রি পর্বতমালার বাঘোড়া নদীর ঠিক উপর দিকে খাড়া ভাবে, আমার এই ওয়ালের মতো খাড়া ভাবে একটি শিলাখণ্ডিত বা শিলাময় পাহাড়। এই শিলাময় পাহাড়টাকে কেটে 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 ভিতরের দিকে অনেকটা বড় বড় সব হল রুম তৈরি করেছিল বৌদ্ধ ভিক্ষুরা। ঠিক আছে, এটা আনুমানিক সময়কালটা বলি। সময়কাল হচ্ছে 100 থেকে অথবা 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে, 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে। এটা আনুমানিক, সবগুলোই কিন্তু আনুমানিক সাল। মোটামুটি 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 650, সরি এটা বিসি হবে, আর এটা হলো এডি বা খ্রিস্টাব্দ, আর এটা হলো খ্রিস্টপূর্ব। ঠিক আছে, প্রায় 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টাব্দ পর্যন্ত। এটা মোটামুটি শেষ মৌর্য বংশের শেষের দিক থেকে শুরু করে পুরো গুপ্ত যুগের পুরো সময়কালটাই ছিল এই অজন্তার স্বর্ণযুগের সময়, বা এই অজন্তা সৃষ্টির সময়। এই অজন্তা সৃষ্টি হয়েছিল মোটামুটি 200 খ্রিস্টপূর্বাব্দ থেকে 650 খ্রিস্টপূর্বাব্দ। এটার উচ্চতা ছিল 75 মিটার, 75 মিটার। এইগুলোই পয়েন্ট। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো থেকে থাকতে পারে, যেটি কোন নদীর তীরে এবং কোন পর্বতমালায়। এটাকে আবিষ্কার করেছিলেন জন স্মিথ, ইংরেজ সৈন্য ছিল একজন 1890 সালের দিকে। এটার অবস্থান কোথায়? এই সময়কাল মোটামুটি এই 900 বছরের কাছাকাছি একটা সময়কাল। বইয়ে 1819 একই জিনিস। এটা হলো অশ্বক্ষুরাকৃতি। অশ্বক্ষুরাকৃতি বা চন্দ্রাকৃতির। ঠিক আছে, এই যে বললাম ঘোড়ার খুরের মতো অর্ধেক, এই যে পুরোটাই ছিল গুহা। এগুলোতে পাহাড় কেটে গুহা তৈরি করছে ওরা। এটা খাড়া সমতল পাহাড়টা কিন্তু বাঁকা, এরকম বাঁকা। ঠিক আছে, আমার এই যে হাতের মতো এরকম যদি ধরি, এই অংশটা এই হলো পাহাড়। ঠিক আছে, এইরকম একটা পাহাড়। তো এই পাহাড়ের এদিক থেকে পুরোটাই কর্ণ করা হয়েছে, আর এই সাইড দিয়ে নদী বয়ে গেছে। আর অলরেডি এই জিনিসটা হচ্ছে এই যে পাহাড় এইভাবে খাড়া, এর ভিতর দিয়ে খোদাই করে করে এরকম করে করা হয়েছে। আপনাদের হাত এইরকম করলে বুঝতে পারবেন যে এইরকম একটা পাহাড়। এখানে একটা গুহা, এখানে একটা গুহা। আপনাদের হাতের আঙ্গুলের প্রত্যেকটা এই যে স্টেপ গুলো একটা গুহা মনে করেন, এরকম করে ধরলে বুঝতে পারবেন। তো এরকম ছিল এই জিনিসটা। আর এর পাশ দিয়ে ভিতর দিয়ে নদী বয়ে গেছে। আর এটা পুরো লংটা হচ্ছে 75 মিটার, এরকম একটা উঁচু পাহাড়। তো সেটা কোথায় বললাম?
এখানে চৈত্য আর বিহার, এই 30টা কেভ, 30টা যে গুহা বৌদ্ধ ভিক্ষুরা দীর্ঘ 900 বছর ধরে কেটে 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 তৈরি করলো। এই গুহাগুলোর মধ্যে কিছু ছিল চৈত্য আর কিছু ছিল বিহার। কারণ চৈত্য জিনিসটা কি? চৈত্যটা হচ্ছে যেখানে তারা একটি আহ বুদ্ধের বা বোধিসত্ত্বের কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে উপস্থাপন করে, এক কথায় সেটা হলো তাদের প্রার্থনা কক্ষ যদি বলি। মানে একটি গুহার মধ্যে তারা প্রার্থনা করবে, উপাসনা করবে, বৌদ্ধরা ধ্যান করবে, বোধিসত্ত্বকে স্মরণ করবে, এইরকম একটি গুহা, সেটাই হলো চৈত্য। আর এই চৈত্যর মধ্যে বোধিসত্ত্বের কোনো গুরুত্বপূর্ণ অঙ্গ থাকতে পারে, অথবা একটি গুরুত্বপূর্ণ স্মরণীয় কিছু থাকতে পারে, অথবা একটি মন্দির স্বরূপ কিছু একটি স্থাপনা থাকতে পারে, স্থাপনার ভিতরে এটা থাকতে পারে, কোনো বিশেষ একটি ভাস্কর্য থাকতে পারে, মানে একটা সিগনিফিকেন্ট, এটাকে বলে, এটাকে চিহ্ন, চিহ্ন বা স্মারক, স্মারককে কেন্দ্র করে তারা যে উপাসনা করে বা প্রার্থনা করে, এটাই হলো স্তূপ, সরি চৈত্য। এই চৈত্য ছিল মোটামুটি, চৈত্রের সংখ্যাটা আপনাদেরকে বলি, চৈত্য ছিল হচ্ছে 9 নাম্বার, 10 নাম্বার, 19 নাম্বার, 26 নাম্বার এবং 29 নাম্বার গুহা। 9, 10, 19, 26, 29 নং গুহা। তাহলে 9 নাম্বার, 10 নাম্বার, 19 নাম্বার, 26 নাম্বার এবং 29 নাম্বার গুহা, এই গুহাগুলো ছিল হচ্ছে চৈত্য, যেখানে তারা উপাসনা করত। আর বাকিগুলো সবই বিহার, বাকি যেগুলো ছিল সবগুলোই মোটামুটি বিহার ছিল। কিন্তু ম্যাক্সিমাম গুহাই, কিছু গুহা ছিল খুবই ছোট, গুহা বলা, গুহা ঠিক না, কিন্তু সেটাকেও গুহার 29 নাম্বার একটি নাম্বারের মধ্যে নাম্বারিং করা হয়েছে। বাকি অন্যান্য যে বড় বড় গুহাগুলা ওগুলোর মতো না, কিন্তু তারা ম্যাক্সিমাম গুহাই অত্যন্ত সুন্দরভাবে নকশা করে খোদাই করছিল। ম্যাক্সিমাম গুহার ভিতরের যে স্তম্ভগুলো ছিল, গুহার ঘরের ভিতরে, গুহার পাহাড়ের ছাদ যেন ধসে না পড়ে, তারা ওই পাহাড়ের গুহা কাটার সময়ই ওখান থেকে তারা এক একটি স্তম্ভ, পাহাড়ের গুহা কাটার সময় স্তম্ভ রেখেছিল, যেন ওই স্তম্ভ ওই পাহাড়ের ছাদের ভার বহন করতে পারে। ঠিক আছে, পুরো একটা রাজ দরবারের মহলের মতো বা দরবার হলের মতো করে, বিশাল বিশাল এক একটা হল রুমের মতো করে তারা কেভ গুলো বা গুহাগুলো খনন করেছিল। এবং এই প্রত্যেকটা স্তম্ভ যারা কাটতে কাটতে এখান থেকে স্তম্ভ বের করেছিল, স্তম্ভগুলোর উপরের শীর্ষস্থানগুলো এবং এর সাইডের ডেকোরেশন গুলো অত্যন্ত নিখুঁত, এবং বেশিরভাগই হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী হীনযান, এবং শেষের দিকের মহাযান। প্রথম দিকেরটা ছিল হীনযান মতবাদ, শেষের দিকেরটা হচ্ছে মহাযান। এই হীনযান মহাযান মতবাদের যে ধর্মীয়, তাদের বৌদ্ধ ধর্মীয় যে দেবদেবীদের চিত্রকর্ম বা দেবদেবীদের ভাস্কর্যগুলো, এগুলো ওই আপনার ওই পাহাড়ের ওই শিলার যে স্তম্ভগুলো এবং দেওয়ালগুলোতে শোভাবর্ধন করছিল। হুম, এটা কমায় দাও। ও, 1819, সরি সরি সরি, আমি তো 1819 মুখে বলছি, লেখার সময় আবার 90 লিখছি কি করে। 3টা টপিকের ক্লাস তো সব ভুলে যাচ্ছে, সরি, এক্সট্রিমলি সরি। আমি আসলে খেয়াল করিনি, মুখে বলছি 1819, কিন্তু লিখছি আবার 90। কমেন্ট না পড়লে তো বুঝতে পারতাম না, আসলে এরকম কিছু কিছু ভুল হচ্ছে।
1819 হবে। হ্যাঁ, লেখার সময় ভুল করে ফেলছি, মুখে বলছি 19 কিন্তু লেখার সময় লিখছে আবার 90। 1819 খুবই একটা মনে রাখার মতো সাল। 1819, 1819 সাল। উপরের দিকে মিশিয়ে দিলাম, আপনারা এখন একটু লক্ষ্য করেন। এক, দুই, 9, 10, 16, 17। এই গুহাগুলোতে শুধু কেবলমাত্র চিত্রকর্ম ছিল, ওয়াল পেন্টিং বা ফ্রেস্কো। এখানে চিত্রগুলোর মাধ্যম ছিল হচ্ছে ফ্রেস্কো, আর টেম্পোরা পদ্ধতিতে কিছু করা হয়েছিল। ঠিক আছে, এই দুইটা মিডিয়াম ইউজ করা হয়েছিল। তার মধ্যে ফ্রেস্কোটাই বেশি করা হয়েছে, ফ্রেস্কোটাই সব থেকে সর্বাধিক। ঠিক আছে, এটাই সর্বাধিক, টেম্পোরা কিছু কম করা হয়েছে। আর এই পদ্ধতিটাকে বলি, একটু মুখে মুখে বলি শোনেন। তো এই ফ্রেস্কো যখন করা হয় ওই অজন্তার গুহার দেওয়ালে, তখন ওই দেওয়ালটাকে একটু মসৃণ করে করা ও মসৃণ করে ঘষে নেওয়া হতো। তার পরবর্তীতে সেখানে হচ্ছে মাটির সাথে আর গোবর, যেটা গোবর এবং এর সাথে কিছু পশুর লোম, হ্যাঁ, এইগুলোকে মিক্সড করে একটা দলা তৈরি করে সেটাকে ওই অজন্তার শিলার যে দেওয়াল, সেই দেওয়ালের মধ্যে লেপে দেওয়া হতো। সেটা যখন ড্রাই হতো, একটু ড্রাই হওয়ার পর তার উপরে আবার আহ চুনের একটা প্রলেপ দেওয়া হতো বা ব্রাশ করা হতো একবার। তারপর সেখানে ওই যেটা এটা শুকিয়ে যাওয়ার পর মসৃণ পাথর দিয়ে সেটাকে আবার ঘুষে 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 সেই যে ছবির জন্য যে সারফেসটা, সেটাকে মসৃণ করা হতো এবং প্রস্তুত করা হতো। তার উপরে তখন ওয়াটার কালারের যে কালার গুলো ম্যাক্সিমাম আমরা জানি যেটা, কিন্তু এখানের কালার গুলো ছিল হচ্ছে পুরোটাই প্রাকৃতিক কালার। ঠিক আছে, এখানে রংগুলো ছিল প্রাকৃতিক রং, প্রাকৃতিক রং। এগুলো ছিল হচ্ছে ফুল পাতা থেকে সিঁদুর, খনিজ উপকরণ বা পদার্থ। প্রাকৃতিক রং ব্যবহার করা হয়েছিল, ফুল লতা পাতা থেকে সংরক্ষিত যে কালার, এর সাথে বিভিন্ন বীজ, যেগুলো বীজ বীজ আছে কিছু, তেঁতুল বীজ, যেমন তেঁতুল বীজকে ভেঙে সেটাকে সেদ্ধ করে সেটা থেকে একটা কালার তৈরি আসে। তো এই ধরনের প্রাকৃতিক কালার গুলো এবং খনিজ পদার্থ, এই খনিজ পদার্থ গুলোকে গুঁড়ো করে একটার সাথে একটাকে মিক্সড করে কালার তৈরি করা হতো। তো এগুলো ছিল সেই সময় কালারের মধ্যে। এবং কালার গুলো হচ্ছে বেশিরভাগ কালার ছিল হচ্ছে লাল কালার, লাল রং, হলুদ, নীল, সবুজ, এই রঙের প্রাধান্য ছিল বেশি। আর ভূষা কালো যেটাকে বলে, ভূষা। ঠিক আছে, ফ্রেস্কোতে করা হতো। আর এই গুহাগুলোতে কেবলমাত্র পেন্টিং ছিল। এখানে 9 নাম্বার এবং 10 নাম্বার পুরাতন, 1 নাম্বার 2 নাম্বার নতুন। ঠিক আছে, এখানে ক্রমিকটা একটু আলাদা রকম। 1 নাম্বার 2 নাম্বার গুহাগুলোই এই যে গুহাগুলো, এই গুহাগুলোই কিন্তু একবারে নতুন বলতে গুপ্ত যুগের সময়কাল, শেষের দিকের, গুপ্ত যুগের শেষের দিকের। এবং চমৎকার চমৎকার পেন্টিং গুলো হচ্ছে 1 নাম্বার গুহাতে রয়েছে।
2 নম্বর গুহাতে রয়েছে। আর 9 নম্বর 10 নম্বর গুহার চিত্রগুলো পুরাতন, মানে মোটামুটি শুরুর দিকের যে ছবিগুলো খ্রিস্টপূর্ব 200 শতাব্দী বা 200 অব্দের দিকে যে ছবিগুলো, সেগুলো হচ্ছে 9 নম্বর 10 নম্বর গুহাতে রয়েছে। সুতরাং এই 9 নম্বর 10 নম্বর গুহার ছবি আর 1 নম্বর 2 নম্বর গুহার ছবি, এই দুই ছবির মধ্যে একটু ভিন্নতা রয়েছে, কালারের একটু ডিফারেন্স রয়েছে, আর রেখার লাইনের মধ্যে একটু দুর্বলতা এবং সবলতা রয়েছে। আগের ছবিগুলোর লাইনগুলো একটু দুর্বল ছিল, কালারের বিষয়গুলো একটু দুর্বল ছিল, আর পরবর্তীতে যেগুলো আসছে এগুলো একটু তার থেকে একটু উন্নত হয়েছে। এই এরকম একটা বিষয়, বুঝতে পারছেন? এখানে 1 নাম্বার গুহার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবিগুলো রয়েছে 1 নাম্বার গুহায়। স্যার এমনি সব আপনারা লিখে নেন, লিখে নিলে আপনারা বুঝতে পারবেন। আমি তো সাথে বলছি যে সব গুহাগুলোতে ছবি ছিল না, কিছু কিছু স্পেসিফিক গুহাতে ছবি ছিল। 1 2 9 10 16 17। 9 10 পুরাতন, মানে প্রায় 200 অব্দের দিকের যে ছবিগুলো, সেগুলো যখন মৌর্যদের পরে শুঙ্গ কুষাণরা ছিল সেই সময়কার। আর এই 1 2 হচ্ছে গুপ্ত সময়কার, একবারে নতুন। ঠিক আছে, আর এটা নিয়ে আর একটু আলোচনা করি, এগুলো লেখা হলে একটু লিখে দিলাম। এখন এখানে একটু আলোচনা করি যে এই যে 1 2 এর মধ্যে 1 নাম্বার গুহা, এখানে কি কি ছবি থাকলো? এখানে যে গুরুত্বপূর্ণ ছবিগুলো আছে বলছি, এখানে রয়েছে আপনাদের গুরুত্বপূর্ণ ছবির মধ্যে অজন্তার সব থেকে গুরুত্বপূর্ণ ছবি হচ্ছে বোধিসত্ত্ব পদ্মপাণি। বোধিসত্ত্ব বজ্রপাণি। এই পানি মানে মূর্ধন্যয় রসিকার। এটা পানি মানে সেই পানি জল না, খাবার পানি, ওয়াটার না, এটা হলো হাত। হ্যাঁ, বজ্রপাণি বোধিসত্ত্ব, বজ্রপাণি মানে বজ্র হাতে নিয়ে রয়েছে, আর পদ্মপাণি মানে পদ্ম হাতে নিয়ে রয়েছে বোধিসত্ত্ব। এখানে বোধিসত্ত্বের ভঙ্গিমাটা ত্রিভঙ্গ। যেমন শ্রীকৃষ্ণ বাঁশি বাজায়, এই ছবিটা দেখেছেন যারা যারা দেখবেন, তিনি ত্রিভঙ্গ রীতিতে রয়েছেন, তার কোমর একদিকে, তার পা একদিকে, তার মাথা আরেক দিকে। এই ত্রিভঙ্গ রীতিতে একজন মানুষ এইরকম ভাবে রয়েছে। ঠিক আছে, এই ফিগার, এই ফিগার, এটা যদি তার পা হয়, তিনি এইভাবে দাঁড়িয়ে রয়েছেন। এই যে মানুষ, এটাকে আঁকলাম, এটা মাথা, এটা হাত, সাপোজ মনে করেন এই যে মানুষ আঁকছি আমি এই ত্রিভঙ্গ রীতিতে। এটাকে বলে ত্রিভঙ্গ রীতি। ঠিক আছে, এইরকম ফিগার গুলো ছিল বোধিসত্ত্বের। তবে পুরো কেভ বা পুরো গুহার মূল বিষয়বস্তুগুলো ছিল বোধিসত্ত্বের জীবন, বোধির জাতকের কাহিনী, তার সন্ন্যাস গ্রহণ, তার বোধিসত্ত্ব লাভ, তার জীবন কেন্দ্রিক যে ঘটনা, সবগুলোই। আর এই যে প্রাচীন যে ছবিগুলো 9 নাম্বার এবং 10 নাম্বার, এই 9 10 নং গুহার ছবিগুলো হচ্ছে প্রাচীন হীনযান। বৌদ্ধ ধর্মের প্রধান দুইটি ভাগ, একটা হচ্ছে হীনযান আর একটা হচ্ছে মহাযান। ঠিক আছে,
হীনযানের সময়কালে সরাসরি গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ বুদ্ধ বা যারা বোধিত্ব লাভ করত সেই মানুষদের সরাসরি ভাস্কর্য বা চিত্র অঙ্কন হতো না। তাদের কিছু সিম্বল থাকতো, সেই সিম্বলিক কিছু ড্রয়িং হতো, সিম্বলিক কিছু ভাস্কর্য হতো। যেমন চক্র ড্রয়িং হতো, ষাঁড় ড্রয়িং হতো, ঘোড়া ড্রয়িং হতো, হাতি ড্রয়িং হতো, পদ্মফুল ড্রয়িং হতো, হরিণ ড্রয়িং হতো। কিন্তু সরাসরি গৌতম বুদ্ধকে আঁকানো বা তাকে ভাস্কর্যে ফুটিয়ে তোলা এই জিনিসগুলো বিধিনিষেধ ছিল। মানে ডিরেক্ট বুদ্ধের বা গৌতম বুদ্ধ বা সিদ্ধার্থ বুদ্ধ যাকে আমরা বলি, শাক্যমুনি বুদ্ধ যাকে বলি, তো এই বুদ্ধ যারা, এই বুদ্ধদের সরাসরি পোর্ট্রেট করা নিষেধ ছিল। এটা হীনযানে। মহাযানে এসে কি হলো, এখানে বৌদ্ধ ধর্মকেন্দ্রিক অনেক দেব দেবতার সৃষ্টি হলো, দেবীর সৃষ্টি হলো। যেমন অবলোকিতেশ্বর বুদ্ধ, ক্ষতিরাবণী তারা, মঞ্জুশ্রী, এরকম অজস্র কিছু দেব দেবতা গৌতম বৌদ্ধ ধর্মের মধ্যে আসলো। তখন দেব দেবতা কেন্দ্রিক যেমন ভাস্কর্য তৈরি হলো, এবং গৌতম বুদ্ধেরও অনেক ভাস্কর্য তৈরি হলো। এখানে এসে পৌত্তলিকতার বৃদ্ধি হলো। তো এই জিনিসটাই হচ্ছে মহাযান। কিন্তু এগুলো যেহেতু পুরাতন, তখন হীনযান মতবাদ ছিল। আর এই 1-2 হচ্ছে নতুন, এখানে মহাযান বা তন্ত্রযান বৌদ্ধ ধর্মের যে মতবাদ গুলো, এগুলোতে এসে পরবর্তীতে এগুলো এখানে এখানে এসে ছবি বা ভাস্কর্য সরাসরি তৈরি করা হলো। তো হীনযানে এখানে বেশি প্রতীকী প্রতীকী চিত্র ছিল। প্রতীকী চিত্র, প্রতীকী চিত্র বা ভাস্কর্য। বোধিসত্ত্ব পদ্মপাণি, বোধিসত্ত্ব পদ্মপাণি, বোধিসত্ত্ব বজ্রপাণি দুইটি অন্যতম বিখ্যাত চিত্রকর্ম 1 নং গুহায়। লেটেস্ট, একবারে লেটেস্ট গুহার চিত্র এইখানে গুপ্ত যুগে খ্রিস্টাব্দে আসে, 600 খ্রিস্টাব্দ, 650, 500 এই সময়গুলোতে। ঠিক আছে। আর পুরনো গুহা চিত্রগুলো 9-10। এখন আসি বিষয়বস্তু। প্রশ্ন থাকতে পারে বিষয়বস্তুগুলো কি কি। অজন্তা গুহা চিত্রের বিষয়বস্তুগুলো কি কি ছিল? জাতকের কাহিনী, জাতকের কাহিনী বলতে সিদ্ধার্থ বুদ্ধ বা গৌতম বুদ্ধ আমরা যাকে বলি, তো ইনি, এনার জন্ম, ওনার সংসার ধর্ম ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ, প্রথম ধর্ম প্রচার, অলৌকিক কাজ, বোধিবৃক্ষের নিচে বসে কি বলে এটাকে, বোধিত্ব লাভ বা ঐশ্বরিক ক্ষমতা লাভ, এই যে তার জীবন সম্পর্কে 8টা বিশেষ বিশেষ ঘটনা রয়েছে। তো এই ঘটনাগুলোকে কেন্দ্র করেই তার চিত্রাঙ্কন। তিনি সংসার ত্যাগ করে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। এদিক তার ওয়াইফ খুব মানে এটা নিয়ে মর্মাহত, খুবই দুঃখিত, তার এক সময় মরণা অবস্থা, এইরকম বিভিন্ন ঘটনা। এবং এই সাথে সেই সাথে বিষয়বস্তুগুলোর মধ্যে দেখি যে অনেক জীবজন্তু বা যেটাকে বলি আমরা বানরের চিত্র, হরিণের চিত্র, হাতির চিত্র, এইগুলো অনেক জীবজন্তুর কিছু অ্যানিমাল পোর্ট্রেট বা ফিগার করা হয়েছিল। জাতকের কাহিনী, গল্প, জীবনী, এটাই হলো মেইন বিষয়বস্তু। মেইন বিষয়বস্তু বা প্রধান, লিখে দিলাম জাস্ট। হ্যাঁ, জাতকের কাহিনী, গল্প, জীবনী, গৌতম বুদ্ধের বা বৌদ্ধ ধর্মীয়, এটা অ্যাকচুয়ালি ছিল একটি ধর্মীয় গুহা। ধর্মীয় অনুশাসন চর্চা বা ধ্যান বা ধর্মীয় কার্যকলাপ করার জন্য এই গুহাটা সৃষ্টি, এবং এখানে ধর্মীয় বৌদ্ধ ভিক্ষুকরাই থাকতো। যেহেতু তারা গৌতম বা বৌদ্ধ ধর্মের অনুসারী ছিল, সুতরাং বৌদ্ধ ধর্মের প্রধান যে সিদ্ধার্থ বুদ্ধ বা গৌতম বুদ্ধ, তার জীবন কেন্দ্রিক বা তাকে জাতক বলা হয়। তো জাতকের কাহিনী, গল্প, জীবনী, তিনি কি করেছেন, এই তার রাজ দরবারের বিভিন্ন ঘটনা, যেহেতু তিনি রাজার ছেলে ছিলেন, তো রাজপুত্র হিসেবে তার বিভিন্ন মহলের দৃশ্য, এই সেই অনেক ফিগারেটিভ, এই বিষয়গুলাই মানে পুরোটাই হচ্ছে ধর্মীয় এবং গৌতম বুদ্ধের জীবনী ভিত্তিক একটি গুহা চিত্র।
আরেকটা বিষয় লিখে রাখেন, এটা হচ্ছে ধ্রুপদী শিল্পকলার পয়েন্ট। এগুলোই কিন্তু পয়েন্ট, পরে আবার পয়েন্ট খুঁজবেন না, এগুলোই পয়েন্ট। প্রশ্ন হবে এরকম, যেটা কোন শিল্পকলাকে ইন্ডিকেট করে, ভারতীয় কোন শিল্পকলাকে ইন্ডিকেট করে। আমাদের ভারতীয় শিল্পকলা বা চিত্রকলা যদি বলি যে চিত্রকলার রুট, শেকড়টা কোথায়, আমাদের ডিরেক্ট ওই মহারাষ্ট্রে যেতে হবে, দক্ষিণ ভারতে। এই অজন্তায় না গেলে বা অজন্তাকে না বললে আসলে ভারতীয় শিল্পকলা বা চিত্রকলার সার্থকতা আসে না। চিত্রকলার রুট, যেখান থেকে আমাদের ভারতের ট্র্যাডিশন, যে আমরা যে যে চিত্রকলাগুলো ওরিয়েন্টালে দেখি আর নব্যবঙ্গীয় যে রীতির চিত্রকলাগুলো দেখি, সবগুলোই কিন্তু হচ্ছে এই রুট থেকে আসা। মানে ভারতীয় যত চিত্রকলার রীতি, রাজপুত থেকে আহ কাংরা, রাজপুত, পাহাড়ি চিত্রকলা, মধুবনী চিত্রকলা, আমাদের ইন্ডিয়ান যে চিত্রকলা, যেটা নববঙ্গীয় চিত্রকলা বলছি, যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে সৃষ্টি কলকাতায়, যেটাকে আমরা ওরিয়েন্টাল আর্ট বলি। দেখবেন যে এই যে আঙ্গুলগুলো কি বাঁকা বাঁকা সুন্দর নমনীয় ভাঁজ ভাঁজ, এই যে ছবিগুলো দেখি, তো এইগুলোই হচ্ছে চোখগুলো একটু অর্ধনির্মিত চোখ, মনে হচ্ছে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। এই যে ট্র্যাডিশনটা, এই ট্র্যাডিশনটা আমাদের নিজস্ব ট্র্যাডিশন, এটা পুরোটাই এসেছে আমাদের অজন্তা থেকে, ধ্রুপদী থেকে, যেটাকে আমরা এই জন্য অজন্তাকে ধ্রুপদী বলা হয়। ধ্রুপদী শিল্প, শিল্পকলা লিখে দিই, হ্যাঁ, ধ্রুপদী শিল্পকলা। অজন্তাকে ধ্রুপদী শিল্পকলা বলা হয়। তাহলে গুরুত্বপূর্ণ বা বিখ্যাত বা অজন্তার সব থেকে গুরুত্বপূর্ণ শিল্প বা চিত্রকর্মগুলো রয়েছে 1 নাম্বার গুহাতে, ঠিক আছে, এটা মনে রাখবেন। বোধিসত্ত্ব, পদ্মপাণি, বজ্রপাণি। আর 17 নং গুহা, এই গুহাটার গল্পটা শোনেন, এটাকে বলা হয় চিত্রমুকুট। 17 নং গুহাকে বলা হয় চিত্রমুকুট। এই গুহাতে অজস্র ছবি পাওয়া গেছে, অজস্র চিত্রকর্ম পাওয়া গেছে, এবং বেশিরভাগ চিত্রকর্মই ছিল একেবারে স্পষ্ট, নিখুঁত, এবং বাকি গুহাগুলোর থেকে একটু উন্নত, একটু চকচকে, মানে ভালো ভালো অবস্থায়, এবং অজস্র চিত্রকর্ম, সব থেকে বেশি চিত্রকর্ম পাওয়া গেছে এই 17 নং গুহাতে, এবং বেশিরভাগেরই কন্ডিশন খুব ভালো ছিল। আর এই জন্যই পুরো অজন্তার চিত্রকলার যে মুকুট বা রাজা বা শ্রেষ্ঠ, যেটাই বলি, এই 17 নং গুহাকে বলা হয় চিত্র মুকুট, কারণ এখানে বেশিরভাগ চিত্রকর্মই অখ্যাত এবং আহ অক্ষত এবং হচ্ছে বেশি পরিমাণে পাওয়া গেছে। উম, 1900 না 1800, 1983, সরি। 1983 সালে এটাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের একটি স্বীকৃতি দান করে, 1983 সালে। 1983 সালে ইউনেস্কো স্বীকৃতি, মিশিয়ে দিলাম।
আর ক্লাসটা আমাদের সর্বোচ্চ 5 মিনিট হবে, একটু ধৈর্য ধরে থাকেন। আরেকটা টপিক থাকলো, সেটা কিন্তু বাদ পড়ে গেল, সরঙ্গ। এটা নিয়ে নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। এখন জাস্ট পয়েন্টগুলো বলছি, আপনারা শুধু লিখবেন। আর চিত্রগুলো তো বললাম, এখানে আর কয়েকটি চিত্র বলি। সেটা হলো যে দুটো চিত্র কথা বলেছি এখন মৃত্যু সজ্জা। মৃত্যু সজ্জায় রাজকুমারী, এটা 16 নং গুহা। আর মা ও শিশু, এখানে শিশু হচ্ছে বুদ্ধ এবং তার মা, এটা 17 নং গুহায়। পারস্যের দূত, এটা হচ্ছে 1 নং গুহায়। ঠিক আছে, সে সময় পারস্য থেকে যে দূত বা অ্যাম্বাসেডর যারা সে সময় আসছিল, বা পরিব্রাজক হিসেবে যারা আসছিল, তো সেই পারস্য দূত সেই সময় এসেছিল ভারতবর্ষে। তার সাথে স্থানীয় যে সম্রাট বা রাজা, তার একটা সাক্ষাৎকার, এইরকম একটা দৃশ্য। ঠিক আছে, পারস্য দূতকে সবাই অভিনন্দন জানাচ্ছে, তাকে বরণ করে নিচ্ছে, এরকম একটা দৃশ্য। তার মানে তখনও রাজনৈতিক ভাবে সেই সময়কার একটা চিত্র যদি বলি, তাহলে এটা একটা রাজনৈতিক ভাবে সেই সময়কার একটা চিত্র, যে ভিন্ন দেশি একজন পরিব্রাজক বা দূতকে আমাদের এই ভারতীয়রা বরণ করে নিচ্ছে, বা রাজনৈতিক ভাবে এদিকে আদান প্রদান হচ্ছে, তথ্যের আদান প্রদান হচ্ছে, এইরকম একটা বিষয়। রাজা রানীর দৃশ্য, রাজা রানীর দৃশ্য বা দরবার, সরি, দরবার 1 নং এবং 11 নং। 1 নং এবং 11 নং গুহাতে এই রাজা রানীর দরবার, এরকম কয়েকটি চিত্রকর্ম, এগুলো চিত্রকর্ম। হ্যাঁ, আরেকটা মার্কার কোথায় গেল? বৈশিষ্ট্য, কমনীয় রেখা এর বৈশিষ্ট্য, অজন্তা গুহা চিত্রের বৈশিষ্ট্যগুলো হচ্ছে কমনীয় রেখা, ভাব গাম্ভীর্য, আর হচ্ছে আধ্যাত্মিকতা। এটা হলো মেইন বিষয়, এটা একটু আগে লিখতে হতো, আধ্যাত্মিকতা। ভারতীয় শিল্পের, ভারতীয় চিত্রকলা ভাস্কর্যের মেইন বিষয় হচ্ছে আধ্যাত্মিকতা। হ্যাঁ, এই আধ্যাত্মিকতা বা অভ্যন্তরীণ ভাবটাকে চেহারার মধ্যে ফুটিয়ে তোলাই হচ্ছে ভাস্কর্যের সার্থকতা বা চিত্রকলার সার্থকতা। এই আধ্যাত্মিকতাই হচ্ছে আমাদের এখানকার ভাস্কর্য বা চিত্রকলার মেইন বিষয়বস্তু বা বৈশিষ্ট্য। স্যার, হীনযান এবং মহাযান, হীনযানটা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রথম দিকের যে মতবাদ, যে বৌদ্ধ ধর্মের বা বুদ্ধের যদি বলি, তাদের যে ধর্মীয় যে প্রবক্তা, তার সরাসরি প্রতিকৃতি তৈরি করা যাবে না। সে পোর্ট্রেট হোক বা চিত্রকলা হোক, বা ভাস্কর্য হোক বা চিত্রকলা হোক, তার সরাসরি যাবে না। তার জীবনের সাথে সম্পৃক্ত ঘোড়া, তিনি ঘোড়ায় চড়ে তার সংসার ধর্ম ত্যাগ করছেন, বা তার রাজপ্রাসাদ ত্যাগ করে তিনি সন্ন্যাসে গেছিলেন ঘোড়ায় চড়ে, তিনি সাদা ঘোড়ার ছবি তারা অঙ্কন করে থাকে। এটা এটা একটা তার সিম্বল, যে ঘোড়া মানেই বুদ্ধের সন্ন্যাস গ্রহণ, সংসার ত্যাগ। আর সাদা হাতির ছবি আঁকা হয়, হাতি তার মা, বুদ্ধের মা, তিনি স্বপ্নে একটা সাদা হাতি দেখেছিলেন। তো এই স্বপ্নের অর্থ তার রাজদরবারের
ঋষি বা পণ্ডিতরা ব্যাখ্যা করেছিলেন যে আপনি যেহেতু স্বপ্নে সাদা হাতি দেখেছেন, এর অর্থ আপনি আপনার গর্ভে একজন মহাপুরুষকে ধারণ করছেন, বা আপনার গর্ভে যে সন্তান তিনি অবশ্যই একজন বিখ্যাত মহাপুরুষ হবেন। এই জন্য তার জন্মের সাথে সম্পৃক্ত সাদা হাতি। তো আর হরিণ তার ধর্মপ্রচার, বোধিবৃক্ষ বা বট গাছ, অশ্বত্থ বৃক্ষ যেটাকে বলে, সেটা সেই গাছের নিচে তিনি ধ্যান করেছিলেন দীর্ঘ সময়ে। এটা তার একটা ধ্যানের একটা সিম্বল। আর তিনি সারনাথে গিয়ে প্রথম ধর্মপ্রচার করেন, সেখানকার সিম্বল। তো এইরকম বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো ড্রয়িং করা হতো, বা পাথর খোদাই করে ভাস্কর্য তৈরি করা হতো, যেটা আমরা প্রথম দিকে দেখেছিলাম সম্রাট অশোকের সময়ে। যে সিম্বলিক ফিগার নাই, সিম্বলিক বেশিরভাগই ছিল। বৌদ্ধ ধর্মকেন্দ্রিক যেগুলো ছিল, সম্রাট অশোকের যে স্তম্ভগুলো ছিল সেখানে দেখবেন সার্কেল একটা আছে, হ্যাঁ, চাকার মতো, যেটা ভারতের ন্যাশনাল ফ্ল্যাগের মাঝখানে দেখবেন। এটা হলো ধর্মচক্র। ধর্মচক্র অথবা বোধিসত্ত্বের যে ধর্মচক্র, সেই ধর্মচক্র। তো এই সিম্বলিক গুলো করা হতো হীনযান মতবাদের দিকে, প্রথম দিকে। আর পরবর্তী যে মতবাদ আসলো মহাযানে, তখন বৌদ্ধ ধর্মকেন্দ্রিক বিভিন্ন দেবদেবীর সৃষ্টি করলো বা সৃষ্টি হলো। তো এই দেবদেবী গুলো সৃষ্টি হলো বুদ্ধ যারা ধর্মচর্চা করছেন তাদের দ্বারাই সৃষ্টি হলো। বিভিন্ন মহামানব একের পর এক, একের পর এক, হ্যাঁ, এই মহামানবরা বিভিন্ন মতবাদ সৃষ্টি করলো। যেমন, তো এই মতবাদের মধ্যে শেষের দিকে মহাযান মতবাদ এখানে এসে চিত্রকর্মটাকে বা শিল্পটাকে ধর্মের সাথে এমন ভাবে রিলেটেড হলো, এখানে অনেক বৌদ্ধ ধর্ম কেন্দ্রিক দেবতা সৃষ্টি হলো, তাদের ভাস্কর্য তৈরি করা হচ্ছে। যেমন ক্ষুদিরামণি তারা একজন নারী, নারী দেবী। তারপর অবলোকিতেশ্বর বুদ্ধ, মঞ্জুশ্রী যেটা পাল যুগে আমরা পড়েছি, এগুলো সৃষ্টি হলো দেবদেবতার। তো এই দেবদেবতার পূজা করা হচ্ছে, তাদের ভাস্কর্য তৈরি করা হচ্ছে, সরাসরি চিত্রকর্ম অঙ্কিত হচ্ছে। পরে গিয়ে আপনি দেখি যে আপনারা দেখবেন সরাসরি গৌতম বুদ্ধের চিত্রকর্মগুলো করা হয়েছে, তাদের বুদ্ধর উপবিষ্ট বুদ্ধ, দণ্ডায়মান বুদ্ধ, এই যে ভাস্কর্য তৈরি হচ্ছে সরাসরি বুদ্ধের। এই যে পৌত্তলিকতার দিকে সরাসরি ভাস্কর্য তৈরি হচ্ছে, সরাসরি চিত্রকর্ম তৈরি হচ্ছে, দেব দেবতা অনেক সৃষ্টি হয়ে গেছে অলরেডি। তো এই মতবাদে এই সময়টাকে বলা হয় মহাযান মতবাদ বা মহাযান সময়। ঠিক আছে। আর যখন তার সরাসরি ভাস্কর্য তৈরি হতো না, চিত্রকর্ম অঙ্কিত হতো না, বিধিনিষেধ ছিল, সেটা হচ্ছে হীনযান। আর মহাযানকেই আরেকটা ভাগে ভাগ করা হচ্ছে তন্ত্রযান, বজ্রযান, এরকম বিভিন্ন ক্যাটাগরি আছে। তবে সবগুলোই পৌত্তলিকতা ভিত্তিক, মানে চিত্রকর্ম সরাসরি করছে, সরাসরি সরাসরি বুদ্ধের ভাস্কর্য তৈরি হচ্ছে। একটু, হ্যাঁ, শুনতে পাচ্ছেন এবার? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি আমি কথা বলছি না, আমি শুধু চেক করছি। শুনতে পাচ্ছেন? যদি শুনতে পেয়ে থাকেন, আমি কথা বলছি না, আমি শুধু check করছি। শুনতে পাচ্ছেন? ওকে, না। তো এই যে সমস্ত ট্রেডিশন গুলো, শিল্পীর যে ধারাগুলো,
সবগুলো কিন্তু এক জায়গা থেকে এসেছে। তো সেটাই হচ্ছে যেটাকে আদর্শ হিসেবে ধরা হয় সেটা হচ্ছে অজন্তা। অজন্তা ট্রেডিশন থেকে মোটামুটি, কারণ অজন্তা হচ্ছে সব থেকে পুরনো। এবার শোনা যায়? এবার শোনা যায়? শোনা যাচ্ছে এবার? তো আর বেশি কথা না বলি, ধ্রুপদীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক লম্বা হয়ে গেল। তো ধ্রুপদী হচ্ছে ক্লাসিক্যাল বা আদর্শের জায়গাটাই হচ্ছে ধ্রুপদী, যেটা আমরা অজন্তাকে ফলো আপ করি। অজন্তাকেই দীর্ঘ 900 বছরের ট্র্যাডিশনটা কিন্তু অজন্তা কন্টেন্ট করে বা ধারণ করে। তো সেই মুঘল সম্রাট, সরি, এটা হচ্ছে কি বলে, মৌর্যদের শেষ দিক থেকে গুপ্তদের সময়টা, এই সময়ের যে বিখ্যাত চিত্রকর্ম, যে শিল্পের ধারা, সবগুলো কিন্তু অজন্তাতেই। আর এই জন্যই অজন্তাকেই বলা হয় ধ্রুপদী শিল্পকলা। ঠিক আছে? চিত্রকলার বিশাল নিদর্শন, সেই খ্রিস্টপূর্বাব্দ থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত। ওকে। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ক্লাসে, আগামীকাল সকাল 9টায় আবার। আপনারা প্রস্তুত থাকেন। সকাল 9টায় আগামীকাল দেখা হবে। আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।